আজ 5ই এপ্রিল 2025 শনিবার। দেখুন ঝটপট 10টা খবরের সংক্ষিপ্তসার। মাসের শুরু হচ্ছে জয় শ্রীরাম দিয়ে, আর সব ঠিক থাকলে মাসের শেষ হবে জয় জগন্নাথ দিয়ে। এপ্রিলের শুরুতে যেমন রামনবমী নিয়ে ময়দানে বিজেপি, মাসের শেষে মানে 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রামনবমীর মধ্যে কতটা বাঙালিয়ানা রয়েছে সেই প্রশ্ন ইতিমধ্যেই তুলেছেন মমতা। যে সূত্র ধরে শাসক দলের নবীন প্রবীণ নেতাদের অনেকেই একান্ত আলোচনায় মানছেন যে রামনবমীকে বিজেপি রাজনৈতিক কর্মসূচিতে পর্যবসিত করতে চাইছে, ফলে জগন্নাথ ধাম উদ্বোধন হয়ে উঠবে তার পাল্টা কর্মসূচি। 2016 সাল থেকে বাংলার পার্বণের ক্যালেন্ডারে রামনবমীর এই জাঁকজমক যুক্ত হয়েছে। আগে রামনবমীর শোভাযাত্রা হতো কিছু নির্দিষ্ট জায়গায়, কিন্তু গত 9 বছরে তা শুধু কলেবরে নয়, প্রতি বছরে তা আগের বছরকে ছাপিয়ে গিয়েছে। এর মধ্যে মাঝে কোভিডের 2 বছর তা দেখা যায়নি। আবার রামনবমীকে কেন্দ্র করেই হিংসা, সংঘর্ষ, কারফিউ পর্যন্ত দেখেছে বাংলার একাধিক জেলা। তবে এবার প্রশাসনকে আগে থেকেই সতর্ক করে রেখেছেন মুখ্যমন্ত্রী। সেই সূত্রেই মমতা বলেছেন, বাঙালির কাছে রামের অকাল বোধনই অরিজিনাল। ইতিহাস স্মরণ করিয়ে মমতার বক্তব্য হচ্ছে, সেই দিনটা কি আপনাদের মনে পড়ে না? সেটা কি রামনবমী নয়? 107টা ফুল দিয়ে যখন একটা বাকি ছিল, রামচন্দ্র নিজের চোখ দিতে চেয়েছিলেন। ইতিহাসটা জানুন। পাশাপাশি মমতা বলেছিলেন, আমাদেরও অনেকে রামনবমী করেন, তাতে কোনো অসুবিধা নেই। গত বিধানসভা ভোটে বিজেপিকে যে অস্ত্রে তৃণমূল রুখে দিতে পেরেছিল, তার মধ্যে অন্যতম ছিল বাঙালিয়ানা। বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে অভিহিত করত তৃণমূল। যে ধারা অব্যাহত ছিল 2024 সালের লোকসভা ভোটেও। 2021 এবং 2024-এর দুটো ভোটেই বিজেপি তাদের পুরনো অস্ত্র হিন্দুত্বে শান দিয়েছিল, কিন্তু তা দিয়ে তৃণমূলের ভোটে তারা ভাঙন ধরাতে পারেনি। 2021 সালের বিধানসভা ভোটে পদ্ম শিবির ধাক্কা খাওয়ার পরে প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় প্রকাশ্যেই বলেছিলেন, হিন্দির আগ্রাসনের জন্যই বাংলার মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়েছে। গত কয়েক মাস ধরে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা যা বলছেন, তাতে একটা সময় স্পষ্ট যে বিজেপি চাইছে সমস্ত হিন্দু ভোট এককাট্টা করতে। শুভেন্দু অধিকারী এও বলেছেন যে বাঙালি অবাঙালি করে তৃণমূল আসলে হিন্দুদের মধ্যে ভাঙন ধরাতে চায়। বিজেপি যখন হিন্দু ভোটের মেরুকরণ করে সেই ভোট তাদের বাক্সে টানতে মরিয়া, তৃণমূলও তখন হিন্দুত্বকে বাঙালিয়ানার মোড়কে পরিবেশিত করতে চাইছে। তৃণমূলের এক প্রবীণ সাংসদের কথায় এ কথা অস্বীকার করা যাবে না যে বাঙালির জীবনে শ্রীরামচন্দ্রের থেকে জগন্নাথ দেব অনেক বেশি কাজের। তার ইতিহাসও সুদীর্ঘ। তার কথায় যে কোনো বাঙালির কাছে রথযাত্রা মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর বিজেপির কাছে রথযাত্রা মানে রাজনৈতিক। কখনো তা লালকৃষ্ণ আদবানির রথ, কখনো তা মুরলী মনোহর যোশীর রথ। বিজেপি যে হিন্দু সংস্কৃতিতে বিশ্বাস করে, তা বাঙালি হিন্দুদের সঙ্গে মোটেই খাপ খায় না। তৃণমূলের অনেকের মতে সংখ্যালঘু ভোট মমতার দিকে ছিল এবং আছে। ভবিষ্যতে সেই বিষয়ে বড় ভূমিকা নেবে ওয়াকফ বিল। আবার বাঙালি হিন্দুদের কাছে বার্তা দেওয়াও জরুরি, তাতে বিজেপি যে মুসলিম তোষণের অভিযোগ করে তা প্রতিহত করা যাবে। দুটো বিষয় সমান্তরালভাবে চললে বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ পরিসরেও ইতিবাচক বার্তা যাবে। প্রসঙ্গত এর মধ্যেই চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় প্রতিবারের মতো এবারও কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী। আনুষ্ঠানিকভাবে তৃণমূল অবশ্য মানতে চাইছে না যে রামনবমীর পাল্টা হিন্দুত্ব প্রদর্শনের মঞ্চ হয়ে উঠতে চলেছে অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধন। যেমন তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য, জগন্নাথ ধাম একটা প্রকল্প, তা আগে থেকেই ঠিক করা, কোনোভাবেই রামনবমীর পাল্টা নয়। তবে একই সঙ্গে কুণাল বাংলা এবং বাঙালি সংস্কৃতির কথাও টেনে এনেছেন।
তার কথায় বাঙালি ঘরে ঘরে রামকে পুজো করে, সেটা রামের অকাল বোধনের দুর্গপুজো। আর বিজেপি রামকে নিয়ে রাজনীতি করে, ওরা রামনবমীর নামে গোবলয়ের সংস্কৃতি বাংলায় আরোপিত করতে চায়। পাল্টা বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ীর বক্তব্য হচ্ছে, বাঙালির ঘরে ঘরে চিরকাল রামনবমী পালিত হতো, তৃণমূল বাঙালিয়ানার কথা বলে ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছে। বাঙালিয়ানাকে আরও জোরালো করতে জগন্নাথ ধাম উদ্বোধনে মহাপ্রভু চৈতন্যদেবের পুরীতে অন্তর্ধান নিয়ে মমতা কোনো প্রশ্ন তুলে দিলেও আমি অবাক হব না। রাজনৈতিক মহলের অনেকে অন্য একটা দৃষ্টিভঙ্গি থেকেও জগন্নাথ ধাম উদ্বোধনকে দেখতে চাইছেন। তাদের বক্তব্য, বাংলায় এই মুহূর্তে বিজেপির রাজনীতিকে চড়া হিন্দুত্বের মোড়কে যিনি উপস্থাপিত করছেন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাচক্রে তাঁর জেলা পূর্ব মেদিনীপুরেই মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম উদ্বোধন করবেন এবং শুভেন্দুর উপর চাপ তৈরি করতে চাইবেন। গত ডিসেম্বরে দীঘায় জগন্নাথ ধামের কাজ পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতা ইস্কনের প্রধান সেবায়েত রাধারমন দাস। সেই সময়ে বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে এপার বাংলাও উত্তাল ছিল। শুভেন্দুরা রাস্তায় নেমে মিছিলও করেছিলেন, কিন্তু মমতার সঙ্গে দীঘায় চলে গিয়েছিলেন কলকাতা ইস্কনের প্রতিনিধি রাধারমনের সমালোচনা তাই করতে হয়েছিল শুভেন্দু অধিকারীকে। আগামী বছরই বিধানসভা নির্বাচন, তার আগে রামনবমী নিয়ে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। হিন্দুত্বে শান দিয়ে ভোট বাক্সে তার প্রতিফলন লক্ষ্য হচ্ছে বিজেপির। রামনবমীকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। রবিবার রাজ্য জুড়ে একাধিক কর্মসূচিও রয়েছে তাদের। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তি না হয় সেদিকে কড়া নজর লালবাজারের। এই পরিস্থিতিতে রামনবমী নিয়ে ফের হুঁশিয়ারির সুর প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায়। তাকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা শওকত মোল্লা। দিলীপ ঘোষ বলেছেন, রামনবমীতে প্রচুর মানুষ রাস্তায় নামবেন, কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে মারিয়ে চলে যাব। পাল্টা আবার শওকত মোল্লা বলেছেন, বাংলার পুলিশ আছে বলেই ঘর থেকে বেরোতে পারছেন দিলীপ ঘোষ, না হলে ঘরেই থাকতে হতো। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গেরুয়া শিবির বাংলায় অযথা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা করেছেন তৃণমূল নেতা শওকত মোল্লা। রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি সতর্ক বার্তা দিয়ে বলেছেন, বাংলার ক্ষমতা দখল করতে না পেরে বিজেপি হিংস্র হয়ে উঠেছে। ওরা যেন তেন প্রকারে বাংলায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে, তাই মানুষকে বলবো সতর্ক থাকুন। এদিকে রামনবমীর আগে পোস্টারে পোস্টারে ছয়লাভ হয়ে গিয়েছে কলকাতা সহ প্রায় গোটা রাজ্য। মেয়র রোড, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে পোস্টার দেখা গিয়েছে। আবার মেট্রোপলিটনে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে পোস্টার দিয়েছে আরজেডি। তবে রামনবমী নিয়ে সতর্ক হয়েছে কিন্তু লালবাজার। ইতিমধ্যে রাজ্যের 10টা জেলা এবং পুলিশ কমিশনারেটকে সংবেদনশীল বলে ঘোষণা করা হয়েছে। আসানসোল, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ জেলা ও জেলার কমিশনারেটগুলোকে সতর্ক করা হয়েছে। ওই 10টা জেলা এবং পুলিশ কমিশনারেটে 29 জন আইপিএসকে পাঠানো হচ্ছে, যাতে কোনো ধরনের গোলমালের শুরুতেই ব্যবস্থা নেওয়া যায় সেদিকে নজর রয়েছে পুলিশের। রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়াকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। বিলের পক্ষে জোট সঙ্গীরা সমর্থন জানালেও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেডের জন্য এটা বড় রকমের ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। বিল পাশ হওয়ার পর দলটার 5 জন শীর্ষস্থানীয় মুসলিম নেতা পদত্যাগ করেছেন। সর্বশেষ পদত্যাগ করেছেন নাদিম আখতার। তার আগে রাজু নায়ার, তাবরেজ সিদ্দিকী, আলিগ, মোহাম্মদ শাহনওয়াজ মালিক এবং মোহাম্মদ কাসিম আনসারি দল ছেড়েছেন। রাজু নায়ার তার পদত্যাগপত্রে লিখেছেন, জেডিইউ এই কালো আইনের পক্ষে ভোট দিয়ে মুসলিমদের উপর অত্যাচার করেছে। আমি গভীরভাবে আহত। দলীয় যুব শাখার প্রাক্তন রাজ্য সম্পাদক এবং প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করছি। তাবরেজ সিদ্দিকী আলিগ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে উদ্দেশ্য করে লিখেছেন, দল মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। শাহনওয়াজ মালিক বলেছেন,
আমরা বিশ্বাস করতাম আপনি নীতিশ কুমার ধর্মনিরপেক্ষতার প্রতীক, কিন্তু সেই বিশ্বাস আজ ভেঙে গিয়েছে। কাশিম আনসারি বলেছেন, এই বিল কোটি কোটি মুসলমানকে গভীরভাবে আহত করেছে। এই পদত্যাগগুলোকে ঘিরে দলের অভ্যন্তরে বড় রকমের বিভাজন দেখা দিয়েছে এবং বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের, যেটা কিনা সম্ভবত অক্টোবর নভেম্বরে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের প্রাক্কালে এটা জেডিইউ এর জন্য বড় ধরনের বিপর্যয় বলেই মনে করা হচ্ছে। রাজ্যসভায় বিলটা 128 ভোটে পাশ হয়েছে, বিপক্ষে ভোট পড়েছে 95টা। কংগ্রেস এবং এআইএমআইএম সহ বিরোধী দলগুলো বিলটাকে সংবিধান বিরোধী এবং মুসলিম বিরোধী আখ্যা দিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেছে। নাম ভাঁড়িয়ে ডাক্তারি, 7 রোগীকে ভুল চিকিৎসা করে মেরে ফেলার অভিযোগ, এই নিয়ে শোরগোল মধ্যপ্রদেশে। দামোহ জেলার একটা মিশনারি হাসপাতালে কর্মরত ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রশাসন। গত 1 মাসে দামোহের ওই মিশনারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 7 জনের মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকের হৃদযন্ত্রে অসুবিধা ছিল। অভিযোগ, তাদের প্রত্যেকের চিকিৎসা করেছেন একই চিকিৎসক, তার নাম এন জন কেম। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছিল। প্রাথমিক তদন্তে উঠে আসে একটা চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে এন জন কেম নামে এক বিখ্যাত ব্রিটিশ চিকিৎসকের নাম ভাঁড়িয়ে ওই হাসপাতালে এসেছিলেন অভিযুক্ত। তার আসল নাম নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব। নিজেকে কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দেন তিনি। গত কয়েক মাসে বেশ কয়েকটা অস্ত্রোপচার করেছেন তিনি। তাদের মধ্যে 7 জন রোগী মারা গিয়েছেন। অন্যদিকে স্থানীয় শিশু সুরক্ষা কমিটির চেয়ারম্যান এই নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করেছেন। তার দাবি, সরকারিভাবে 7 জনের মৃত্যুর কথা বলা হলেও ওই ভুয়ো চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে আরও বেশ কয়েকজনের। সংবাদ সংস্থা এএনআইকে শিশু সুরক্ষা কমিটির চেয়ারম্যান তথা আইনজীবী দীপক তিওয়ারি বলেছেন, বেশ কয়েকজন মানুষ আমার কাছে অভিযোগ করেছেন, তারপরেই আমরা তদন্ত শুরু করি। জানা গিয়েছে যে ব্যক্তি ওখানে হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে চিকিৎসা করছেন তিনি ভুয়ো চিকিৎসক। ওর আসল নাম নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব, আর যার নাম নিয়ে উনি চিকিৎসা করেছেন সেই ব্যক্তি ইংল্যান্ডের। ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি যশবন্ত বর্মা। এতদিন তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতির দায়িত্ব সামলেছেন। তবে দিন কয়েক আগে দিল্লিতে তাঁর বাসভবনে তাড়া নগদ নোট উদ্ধার হওয়ার পরই বিতর্কে জড়িয়েছেন তিনি। তার বিরুদ্ধে তদন্তও চলছে। সেই আবহেই সুপ্রিম কোর্ট বিচারপতি বর্মাকে দিল্লি থেকে সরিয়ে ইলাহাবাদ হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত নেয়। শনিবার বিচারপতি হিসাবে ইলাহাবাদ হাইকোর্টে শপথ গ্রহণ করেছেন বিচারপতি বর্মা। সাধারণত বিচারপতিদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয় জাঁকজমকপূর্ণ, তবে বিচারপতি বর্মা শপথ নিয়েছেন তার চেম্বারে একেবারেই ব্যক্তিগত পরিসরে। হোলির দিন বিচারপতি বর্মার বাংলোয় আগুন লাগে, খবর দেওয়া হয় দমকলে। সেই সময়ই তার বাংলো থেকে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার করে দমকল বাহিনী। যদিও বিচারপতি বর্মা অবশ্য জানিয়েছিলেন যে টাকা কোথা থেকে এসেছে তা তিনি জানেন না। যে ঘরে তা পাওয়া গিয়েছে সেখানে বাইরের লোকজনের যাতায়াত আছে বলেও তিনি দাবি করেছিলেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর দিল্লি হাইকোর্টে তাকে বিচারের দায়িত্ব থেকে সরানো হয়েছে। সুপ্রিম কোর্টও বিষয়টাকে অনুসন্ধানের জন্য 3 বিচারপতির কমিটি গঠন করেছে। বর্তমানে এই কমিটি নগদ কাণ্ডের অনুসন্ধান করছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার 5 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এই কথা জানিয়েছেন। শফিকুল আলম বলেছেন, দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ আচরণ করেছেন। তিনি তার কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্কের বিষয়ে তিনি বৈঠকে আরেকটা বিষয় তুলে ধরেছেন। বলেছেন, আমরা তাকে আপনার প্রতি অশ্রদ্ধাপূর্ণ আচরণ করতে দেখেছি, কিন্তু আমরা সবসময় আপনাকে শ্রদ্ধা ও সম্মান করেছি। প্রেস সচিব বলেছেন, যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টা উত্থাপন করেন তখন মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না।
আমরা আশাবাদী কোনো একদিন শেখ হাসিনা ঢাকায় ফিরবেন এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখতে পাব। গত শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়। আধা ঘন্টার বেশি সময় ধরে এই দ্বিপাক্ষিক বৈঠক হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল দুই সরকার প্রধানের প্রথম বৈঠক। বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া তালিকাভুক্ত 8 লক্ষ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা মায়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছে মায়ানমারের জান্তা সরকার। চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে আরও 70,000 রোহিঙ্গা। বাংলাদেশের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানকে এই কথা জানিয়েছেন মায়ানমারের জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী ইউ থান সিউ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে গতকাল শুক্রবার বৈঠক করেছেন তারা। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ 2018-20 সালে 6 ধাপে মিয়ানমারকে রোহিঙ্গাদের তালিকা দেয়। সেই তালিকায় থাকা 8 লক্ষ রোহিঙ্গার মধ্যে মায়ানমার 1,80,000 রোহিঙ্গাকে ফেরত যাওয়ার যোগ্য বলে শনাক্ত করেছে। এছাড়া চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে 70,000 রোহিঙ্গার নাম এবং ছবি আরও খতিয়ে দেখা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পুনরায় নিশ্চিত করেছেন যে ইরান কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না, তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং অবিচল রয়েছে। বৃহস্পতিবার এক ফোনালাপে পেজেশকিয়ান পবিত্র মাহে রমজানের সমাপ্তিতে ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভিনন্দন জানিয়েছেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফোনালাপে তার দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির ওপর জোর দিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনো যুদ্ধ বা সংঘাতের পিছনে ছোটেনি। তিনি বলেছেন, আমাদের নিরাপত্তা এবং প্রতিরক্ষা নীতিতে পারমাণবিক শক্তির অশান্তিপূর্ণ ব্যবহারের কোনো স্থান নেই। পেজেশকিয়ান বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শন ইরানের আণবিক কার্যক্রমের শান্তিপূর্ণ ব্যবহার যাচাই করেছে। প্রেসিডেন্ট এই সম্পর্কে আরও বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক কার্যক্রম আগের বছরগুলোর মতো সম্পূর্ণরূপে যাচাইয়ের অধীনে রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার জন্য যে কোনো সময় সেখানে প্রবেশের অনুমতি রয়েছে। তিনি পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা কমানোর লক্ষ্যে পারস্পরিক স্বার্থ এবং শ্রদ্ধার ভিত্তিতে সংলাপে অংশ নিতে ইরানের প্রস্তুতিও ব্যক্ত করেছেন। পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, আমরা কোনো দেশের সাথে যুদ্ধ চাই না, তবে আত্মরক্ষা করতেও কোনো ধরনের দ্বিধা করব না। এই বিষয়ে আমাদের প্রস্তুতি এবং সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেও জোর দিয়েছেন তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র 3টে দেশের সীমান্ত সংযোগস্থল নির্ধারণের জন্য চুক্তি স্বাক্ষর এবং 3 প্রতিবেশী দেশ উজবেকিস্তান, তাজিকিস্তান এবং কিরগিজস্তানের মধ্যে চিরন্তন বন্ধুত্বের খুজান্দ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। কিরগিজ প্রেসিডেন্ট সাদির জাফারভ, তাজিক প্রেসিডেন্ট ইমাম আলী রহমান এবং উজবেক প্রেসিডেন্ট শওকাত মিরজিয়ারেভ সম্প্রতি খুজান শহরে 3 দেশের সীমান্ত সংযোগস্থল নির্ধারণ চুক্তি এবং চিরন্তন বন্ধুত্বের খুজান ঘোষণাপত্রে সই করেছেন। পাশটুদের তথ্য বলছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই শুক্রবার সন্ধ্যায় এই চুক্তিকে আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, জাতীয় সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক সম্মান এবং আস্থা জোরদার এবং মধ্য এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা সুসংহত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন। সীমান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আঞ্চলিক সংহতি জোরদার করার জন্য মধ্য এশিয়ার দেশগুলোর প্রচেষ্টা এবং উদ্যোগকে সমর্থন করার ক্ষেত্রে ইরানের নীতিগত অবস্থানের কথা উল্লেখ করে বাকাই বলেছেন, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং কিরগিজস্তানের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে, বিভিন্ন ক্ষেত্রে বৃহত্তর বোঝাপড়া এবং সহযোগিতার পথ প্রশস্ত করবে এবং এই অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নকে জোরদার করবে। একদম শেষে বলি, আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর, আড়ালে থেকে যাওয়া খবর, রাজনীতি, শিক্ষা, চাকরি, ধর্ম, ভ্রমণ, খাওয়া দাওয়া,
খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। গুরুত্বপূর্ণ এই সব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন, আর কামনা করি সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।